অনেকেই মনে করছেন যে এই তো সুবিচার পাওয়া গেল, সত্যি সত্যি অপরাধী, তাকে কেন মারা হবে না, কিন্তু সেই কারণে তো তাকে মারা হয়নি। পুলিশের বক্তব্য অনুযায়ী সে বন্দুক ছিনতাই করে পালাচ্ছিল, গুলি চালিয়েছিল, সেই কারণে তাকে মারা হয়েছে। ঠিক নির্দিষ্টভাবে ওই অপরাধের কারণে তো একে মারা হয়নি। মানে বিষয়টা অনেকে এটা বোঝাবার জন্য বলছেন যে মানুষের খুশি হওয়ার কারণটা কি। একটা লাইন শুধু বলেনি, সেটা হচ্ছে যত এনকাউন্টারের গল্প কাহিনী আপনি দেখবেন, যদি খবরের কাগজ পাতায় খুলে দেখেন, দেখবেন ওই কথাটি লেখা আছে, আমাদের থেকে হাতিয়ার নিয়ে সে পালিয়ে যাচ্ছিল, অথবা সে আমাদের থেকে হাতিয়ার নিয়ে আমাদেরই, পুলিশ বলছে, আমাদেরই আক্রমণ করেছিল। এই দুটি কথা লেখা থাকবে। কাজে এটা এখন একটা স্ট্যান্ডার্ড ডায়ালগ হয়ে গেছে পুলিশের বেশ কয়েক দশক ধরে। ব্যাপারটা হচ্ছে যে এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয়, এর পেছনে রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অশোকবাবু খুব সুন্দরভাবে বললেন যে মিডিয়ার ভূমিকা এখানে কি। মানে মিডিয়াকে তৈরি করা হয় যে যে শাসক যখন ক্ষমতায় থাকে তার ধামাধরা হিসেবে এক শ্রেণীর মিডিয়া সবসময় কাজ করে, এবং সেটাকে তাকে আমরা মধ্যযুগের শাসন ব্যবস্থায় দেখেছি যে রাজা মহারাজাদের যে পারিষদ বর্গ থাকতেন তারা রাজাদের গুণগান করতেন এবং সেই গুণগান সর্বত্র প্রচারিত হতো। এখন মিডিয়া সেই মানে একটা এক শ্রেণীর মিডিয়া সেই ভূমিকাটা নিয়েছে। এটা এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এবং খুব মানে মলিকিউলার লেভেলে বা অ্যাটমিক লেভেলে যদি আমরা ভাবি, তাহলে যে আমরা ট্রোল আর্মি বলে একটা শব্দ বেশ কয়েক বছর ধরে আমরা পরিচিত হয়েছি, যে যারা হচ্ছে যে সবসময় সেই গোয়েবলসীয় কায়দায় যে শাসকের যে ভাষ্য, সেই ভাষ্যটাকে নানাভাবে চিত্রায়িত করে তাদের মতো করে নানাভাবে মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কাজ করছে। তো এইভাবে ভেতর থেকে সমাজটাকে ঘুম ধরিয়ে দেওয়ার যারা চেষ্টা করে, তারাই কিন্তু আজকে এই এনকাউন্টার রাজ্যের সমর্থক। এবং লোকটাকে মেরে দেওয়া হয়েছে, এতেই আমি খুব খুশি। এবং আপনি যেটা বললেন যে অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত ছিল, অর্থাৎ ধর্ষণ এবং খুন, সেটার জন্য কিন্তু সে শাস্তি পায়নি। সে শাস্তি পেয়েছে কিসের জন্য? পুলিশের বক্তব্য হচ্ছে সে নাকি পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালাচ্ছিল বা পুলিশের দিকে তাক করেছিল, এই কারণে সে শাস্তি পেল। হ্যাঁ, তা মানে কারণটা আমার কাছে মুখ্য নয়, কি জন্য সে শাস্তি পেল সেটা মুখ্য নয়। একটা লোককে মারতে পারলাম, তাতেই আমার উল্লাসের সীমা নেই। এবং এই ট্রোল আর্মির একটা মানে ম্যানিফেস্টেশন হচ্ছে তাদের উল্লাস। মানে প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কি মব লিঞ্চিং, কি বিপক্ষ দলের যারা রাজনীতিক তাদের গায়ে ডিম মারা। হ্যাঁ, মানে এই যে অদ্ভুত একটা মানে লিঞ্চিংকে মানুষের কাছে একটা নিয়মে পরিণত করে দেওয়ার যে একটা মানে প্রচেষ্টা চলছে গত 2 মাস ধরে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এই যে সমাজটাকে একেবারে ভেতর থেকে ঘুম ধরিয়ে তছনছ করে দেওয়ার যে একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটার জন্য একটাই মাত্র মানে রেমেডি বলতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে জাগ্রত নাগরিক সমাজ। নাগরিক সমাজ যেমন হবে সে তেমন শাসক পাবে। আজকে যদি নাগরিক সমাজ জাগ্রত হয়ে এই মধ্যযুগীয় ব্যবস্থাটাকে যদি রুখে দিতে পারে, তাহলেই একমাত্র মুক্তির পথ। কারণ মানব সভ্যতার সামনের দিকে এগোয়, সে পেছন দিকে মধ্যযুগীয় ব্যবস্থার দিকে পিছিয়ে যাবে, এটা কখনোই কাম্য হতে পারে না। এবং এই দায়িত্ব কিন্তু মানুষকে নিতে হবে। আমি রাজনীতি বিমুখ, আমি রাজনীতি পছন্দ করি না, ওসব আমার নেই। আমার ছেলেপুলেকে আমি প্রচন্ড ক্যারিয়ারিস্ট বানাবো, তাদের গায়ে যাতে কোনোভাবে রাজনীতির আঁচ না লাগে, তারা স্কুলের কলেজের পড়ার বইয়ের বাইরে তারা কোনো রকম কিছু করবে না, কোনো রকম খবর রাখবে না। এই যে স্বার্থপরতা বেশ কিছু মানে বহু বছর ধরে আমাদের নাগরিক সমাজ যে আয়ত্ত করেছে, তার মূল্য কিন্তু আজকে তাদেরকে দিতে হচ্ছে। যে আমাদের সমাজে যে শিক্ষিত সমাজ, সেই শিক্ষিত সমাজ কিন্তু রাজনৈতিকভাবে শিক্ষিত নয় বা রাজনীতি সচেতন নয়। রাজনীতি করা মানেই যে আমি নির্দিষ্ট একটা দল করবো, ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে রাজনীতি সম্বন্ধে জ্ঞান এবং দেশের ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে সে বিষয়ে নিজের সচেতন থাকা, বা সেটাকে প্রভাবিত করার জন্য এই যে ট্রোল আর্মি বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি যে সভ্য সমাজের যে একটা নিয়ম আছে এবং শেষ পর্যন্ত সেই সভ্য সমাজের নিয়মটা একটা সমাজের মেনে নেওয়া উচিত, এটাকে দৃঢ়ভাবে বলার জন্য আজকে নাগরিক সমাজের মানে উঠে দাঁড়াবার প্রয়োজন হয়েছে। এবং অধিকার বোধ, আমার কতটুকু অধিকার, আমি কতটা বলতে পারি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, আমাকে কেউ বারণ করছে যে এই ব্যাপারগুলোর মধ্যে থেকো না, এই ব্যাপারের মধ্যে কোনো কিছু বলতে যেও না, তাহলে তুমি বিপদে পড়বে, এই যে দেখো না এতগুলো লোক এত বিপদে পড়ছে।
এই ভয়ে আমি যদি স্থিতিয়ে থাকি, তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্য আমরা যে সমাজটাকে রেখে যাব, সেটা ভয়ঙ্কর একটা অবস্থায় চলে যাবে। আজকে যে কোনো বিপদে কিন্তু প্রতিরোধ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আজকে শিক্ষিত মানুষ যারা আপাত দৃষ্টিতে কোনো রাজনীতির সাথে যুক্ত নন, ভোট দেন কোনো রাজনৈতিক দলকে, নিশ্চয়ই তারা ভোট দেন, কিন্তু তারা প্রত্যক্ষভাবে কোনো রাজনীতি করেন না, সেই সব মানুষগুলো যারা শিক্ষিত, যারা বোঝেন, যারা সচেতন, যারা সমাজটাকে সুস্থ দেখতে চান, সেই মানুষগুলোর কিন্তু আজকে এগিয়ে আসার খুব প্রয়োজন এই মুহূর্তে। এবং এই যে ভয়াবহ একটা ন্যারেটিভ তৈরি করে সমাজকে একদম একটা ভয়ঙ্কর দিকে ফেলে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানোর ভীষণ দরকার আছে, ভীষণ দরকার আছে আগামী প্রজন্মের জন্য। কোথাও ভয় পেয়ে গেলে, কারণ এটাকে একদম না বলতেই হবে, আমাদের সমাজকে না বলতেই হবে যে এই জিনিস চলতে পারে না। হ্যাঁ, মানে একটা সময় কোনো মানে ঘটনা ঘটলে সেই ঘটনাতে যাতে সাম্প্রদায়িক রং না লাগে, তার জন্য আমরা সচেষ্ট থাকতাম। আর আজকে যারা দায়িত্বশীল পদে আছেন, তাদের প্রত্যেকের বক্তব্য অমুক বেলায় তুমি কি করেছিলে, বা অমুকেরা অমুক করলে সেটার কি ফল হতো, এইসব বলে মানে উস্কানিমূলক কথাবার্তা যেগুলো হয়, সেগুলোকে সরাসরি না কিন্তু বলতে হবে। যখন তারা এই উত্তর শুনবেন স্বাভাবিক মানুষের কাছে, মানুষও কিন্তু একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারবে যে সমাজের কিন্তু অংশভাগ আমারও আছে, এবং এই সমাজের ভালো মন্দ মানে নির্ধারণ করার দায়িত্ব কিন্তু আমাদেরও আছে। এটা শিক্ষিত সমাজের হওয়া উচিত। এবং আজকে যেমন এনকাউন্টারটা নিন্দনীয়, তেমনি নিন্দনীয় একটা যে মব লিঞ্চিং হলো, একটা ছেলেকে যেভাবে মেরে দেওয়া হলো, সেটাও একটা বিচার বহির্ভূত হত্যা। সেই হত্যার বিরুদ্ধেও আমাদের সচেষ্ট হতে হবে। সে অপরাধী ছিল কি ছিল না আমরা জানি না, কিন্তু তার জন্য বিচার ব্যবস্থা আছে। এবং যে বিচার ব্যবস্থাকে আমরা দীর্ঘদিন ধরে বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যে বিচার ব্যবস্থাকে মেনে নিয়েছি, সেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা এভাবে কিন্তু নষ্ট করে দিয়ে যে সমাজের একটা পিলারকে আমি ভেঙে দেব, এটা কিন্তু হলে পরে গোটা সমাজটাই একদম ভেঙে পড়বে। অর্থাৎ যে ন্যারেটিভ গুলো তৈরি করে যে আজকে একটা মানুষকে মেরে ফেললে একটা মানুষ উল্লাস প্রকাশ করছে, তাতে সিটিয়ে যাওয়ারও কোনো সময় নয় এটা, বা সেটাকে মেনে নিয়ে আনন্দ করারও সময় নয়, বরং রুখে দাঁড়ানোর সময় যে এই ধরনের কালচার, এই ধরনের সংস্কৃতি আমাদের নয়, এটা সোচ্চারে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন। এবং এর জন্য কঠোরভাবে প্রত্যেকটা মানুষকে মানসিকভাবে প্রস্তুত থাকারও প্রয়োজন। এটাই আমরা আলোচনা শেষ করব। অশোক দা শর্মিষ্ঠা রেমেডির কথা বললেন খুব সংক্ষেপে, আপনি কি ব্যাপারে কিছু বলতে চান? রেমেডির কথা বলতে গেলে যেটা কোথা থেকে শুরু করতে হবে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে যে একটা তো ঘটনা সত্যি, যে সত্যি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক সমাজ ব্যবস্থার যেসব নিয়মের উপরে দাঁড়িয়ে তৈরি হয়েছিল, যেসব অ্যাজাম্পশনসের উপরে দাঁড়িয়ে তৈরি হয়েছিল, যেসব মানে নিয়ম আমরা ধরে নিয়েছিলাম যে এগুলো মেনে আমাদের চলতে হবে, সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। এটা কিন্তু একটা বাস্তব সত্য। এটার একটা শুরুর জায়গা। আরেকটা শুরুর জায়গা হচ্ছে যে তাহলে দুটো দিকে তো যাওয়া যায়, যেটা বলছিলাম। একটা হচ্ছে যে ঠিক আছে, এসব নিয়ম টিয়ম ভেঙে চলে যাক, যা আমরা তাহলে এক ধরনের জঙ্গলের শাসনের দিকে যাব। যদিও জঙ্গলের আসলে শাসন ব্যবস্থাটা আরো অনেক বেশি, মানে এক অর্থে বলা যেতে অনেক বেশি সংগঠিত এবং অনেক বেশি ইকুইটেবল, কিন্তু জঙ্গল রাজ বলে আমাদের সভ্যতায় কথা আছে। আর অন্যদিকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে কিভাবে আমরা সংশোধনের রাস্তায় যাব। সংশোধনের রাস্তায় যাওয়ার আলোচনাটা আমাদের দেশের মানে জনপরিসরে যত রকম আলোচনা হয় তার মধ্যে সব থেকে কম আলোচনা। সেটা শিক্ষা ব্যবস্থাকে কি করে সংশোধন করব সে নিয়েও তাই, স্বাস্থ্য ব্যবস্থাকে কি করে সংশোধন করব সে নিয়েও তাই, বিচার ব্যবস্থায় 4.5 কোটি থেকে 5 কোটি মামলা ঝুলে আছে বছরের পর বছর, তার মধ্যে জেলা আদালত এবং নিম্ন আদালতে ঝুলে আছে 3 কোটি মামলারও বেশি। সেই ব্যবস্থা কি করে সংশোধন হবে আজ পর্যন্ত কোনো বিচারক, কোনো আইন ব্যবস্থা তা নিয়ে বিশেষ কথা বলতে পারেননি। একটাই কথা শুনে এসেছি যে বিচারকের সংখ্যা বাড়ালেই নাকি হবে। আদৌ হবে না। এটা একটুখানি তলিয়ে দেখলেই জানা যায় যে এটা আদৌ হবে না। কাজেই বিচার ব্যবস্থায় সংশোধনের কিভাবে হতে পারে তা নিয়ে কথাবার্তা বলা দরকার। সমাজের মধ্যে যে ধরনের গণতান্ত্রিকতার অভাব দেখা যাচ্ছে, ভারতবর্ষের রাজনীতির মধ্যে যে ধরনের গণতান্ত্রিকতার অভাব দেখা যাচ্ছে, সেটাকে সংশোধন করতে গেলে কি লাগে, এই আলোচনাগুলো যত বেশি করে জনপরিসরে হবে এবং
তার আলোচনার মধ্যে অংশ নিতে পারবেন, সেই জিনিসটা চালাতে হবে, বেশি করে দরকার আছে। আর দ্বিতীয় যেটা 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 শর্মিষ্ঠা বললেন, সেটা হচ্ছে এই যে মানে রাষ্ট্র আরো বেশি বেশি করে প্রতিবাদকে, বিরোধিতাকে দমন করার চেষ্টা করবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওটা চালিয়ে যেতে পারলেই ক্রমশ ক্রমশ কোনো এক সময়তে রাষ্ট্র বুঝতে পারবে যে এটা আর হচ্ছে না, কাজ করছে না দমনের রাজনীতিটা, তখন আস্তে আস্তে কথাবার্তার রাজনীতি, মানে কথোপকথনের রাজনীতিতে ফেরত আসবে। এখন রাজনীতিটা হয়ে গেছে একটা দমনের রাজনীতি। আমার কাছে ক্ষমতা থাকলে আমি দমন করব, তোমার কাছে ক্ষমতা নেই, তুমি দমিত হবে। তার থেকে আমাদের যদি কথোপকথনের রাজনীতিতে যেতে হয়, এটা খুব অদ্ভুত যে ভারতবর্ষের রাজনীতিতে বিপক্ষ কখন যে শত্রু হয়ে গেল। আমরা জানতাম প্রতিপক্ষ বিপক্ষ একটা থাকে, একটা রাজনীতিতে একটা ক্ষমতা পক্ষ থাকে, একটা বিপক্ষ থাকে, সেটা রাজনৈতিক স্তরে এটা যে কখন শত্রু হিসেবে গণিত হয়ে গেল, বিরোধিতাটাই একটা শত্রুতা হিসেবে গণিত হয়ে গেল। এখন তো কেউ একটা বিরোধিতা করলেই তাকে দেশদ্রোহী বলে দেওয়া হয়। সে যে কত লোককে আমাদের দেশদ্রোহী শুনতে হয়েছে আজ 10 বছরে, সে তো তার তালিকা করলে তো সেই তালিকাটাই একটা বিশাল তালিকা হবে। সে তার মধ্যে চাষিরা আছে, তার মধ্যে খেলোয়াড়রা আছে, তার মধ্যে সঙ্গীতজ্ঞ আছে, কে নেই তার মধ্যে দেশদ্রোহী? মানে দেশের মধ্যে এমন তো কেউ নেই যে দেশদ্রোহী নয়। যারা তার মানে দুটোই পক্ষ আছে, এক ধরনের একটা হচ্ছে ভক্ত পক্ষ আর একটা দেশদ্রোহী পক্ষ। এই যে একটা হাস্যকর কথোপকথন তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, যে সেইখান থেকে বেরোতে হলে জনপরিসরের আলোচনার বিষয়বস্তুগুলোকে আরেকটু সাবস্ট্যান্টিভ আলোচনার মধ্যে আনতে হবে, যেটা আপনার চ্যানেল করার চেষ্টা করে। সেই কারণে আপনাদের চ্যানেলেই আমি মানে আমন্ত্রণ পেলে আসি। অন্য সমস্ত আর একটা আমার একটা জিনিস আমি করতে পেরেছি নিজের জীবনে, সেটা হচ্ছে যে টিভি দেখাটা বন্ধ করে দিয়েছি। একটা অত্যন্ত দামি টিভি, সেটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সেটাতে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে বাজে খবর আর মানে বাজে কথা শোনার সুযোগটা কমে গেছে। এটা অনেকেই তো বলছেন, মানে অল্টারনেটিভ মিডিয়াতে, ইউটিউব মিডিয়াতে তো অনেকেই বলছেন যে টিভি দেখা বন্ধ করুন। আমিও বলবো যে ভারতবর্ষকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে টেলিভিশন দেখা, মানে নিউজ চ্যানেল দেখা, টেলিভিশন দেখা তো সিরিয়াল আছে, ভালো ভালো গল্প সেখানে হয়, সেগুলো নিশ্চয়ই দেখবেন। নিউজ চ্যানেল দেখা বন্ধ করতে হবে। কারণ বর্তমানে যেটা ঘটেছে ভারতবর্ষে, সেইটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে জার্নালিজম আর মিডিয়া এই দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। একটা সময় ছিল মিডিয়াটাই জার্নালিজম, এখন জার্নালিজম একটা অন্য জিনিস, মিডিয়া একটা অন্য। আমাদের মিডিয়াকে দূরে রাখতে হবে, জার্নালিজমটাকে সামনে নিয়ে আসতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখবে। মিডিয়াকে দূরে রাখতে গেলে প্রথমেই টেলিভিশন দেখা বন্ধ করতে হবে, এবং সেটা না করলে জনপরিসর এগোবে না।